ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশে খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হয়েছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শেব। দর্শক, ইতোমধ্যেই বিশ্বকাপে রাউন্ড অফ 32 চূড়ান্ত হয়ে গেছে। বেশ কয়েকটি দারুণ জমজমাট লড়াই আজকে হয়েছে। আর্জেন্টিনা খেলেছে জর্ডানের বিপক্ষে এবং মেসি 30 মিনিটে নেমে তিনি গোল করেছেন। পাশাপাশি সেই প্রথম ম্যাচের মতো আমরা রোনালদোকে কিন্তু ফ্লপ দেখেছি। আজকের ম্যাচগুলো নিয়ে আলোচনা হবে রাউন্ড অফ 32 থেকে কিভাবে কোন দলগুলো আসলে যেতে পারে পরবর্তী রাউন্ডগুলোতে। আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথে সেই আলোচনায় আছেন দৈনিক আগামী সময়ের সম্পাদক মোস্তফা মামুন। মামুন ভাই, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। থ্যাংক ইউ, ধন্যবাদ। মামুন ভাই, কেমন দেখলেন আর্জেন্টিনার খেলা? কেমন দেখলেন? 9টা পরিবর্তন নিয়ে নেমেছিল শুধুমাত্র লতারো মার্তিনেজ, অর্থাৎ এমিলিয়ানো মার্তিনেজ এবং লতারো মার্তিনেজ, এই দুইজন শুধুমাত্র স্টার্টিং 11-এ ছিলেন আগের। 9 পরিবর্তন, একেবারে সাইড বেঞ্চের একটা পরীক্ষা হয়ে গেল। কেমন দেখলেন? না, এটা তো হচ্ছে আর্জেন্টিনার জন্য ম্যাচটা তো ছিল, এই কী বলে যে এক ধরনের আসলে নো ম্যাচ অ্যাট অল, মানে জাস্ট টু প্র্যাকটিস অ্যান্ড সি দেমসেলভস, এরকমই ছিল বিষয়টা। কারণ তারা গ্রুপ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত। এমন যদি হতো যে তারা মানে 32 নিশ্চিত সেমি চ্যাম্পিয়নশিপ না, তাহলেও একটা স্টেক থাকতো যে অপোনেন্ট কে হতে পারে না হতে পারে, কোনো কিছুই ছিল না। কাজেই খুব স্বাভাবিকভাবে এইসব ক্ষেত্রে দলগুলো যেটা করে তাদের ফ্রিঞ্জ প্লেয়ারদের, বাইরের প্লেয়ারদের সুযোগ দেয়। ওয়ার্ল্ড কাপে এসছে, প্লাস একটু দেখে রাখা যে নেক্সট বাঞ্চ অফ প্লেয়ার্স তারা রেডি কিনা, যদি তার যে কারো দরকার হতে পারে। যদিও আর্জেন্টিনার যে যাদেরকে নামিয়েছে এদের মধ্যে বেশিরভাগই পরীক্ষিত নানানভাবে। যেমন ধরেন আজকে লেস অলসো গোল করেছেন, কিন্তু আইরনি হচ্ছে লেস অলসো কিন্তু অনেক পুরনো প্লেয়ার, 2018 সালে ছিলেন। 18 সালে তো আমি মনে করি তাকে মিস ইউজ করা হয়েছিল। 18 সালে আর্জেন্টিনার যে অবস্থা ছিল, যে ক্রিয়েটিভ স্পার্কটা মিসিং ছিল মিডফিল্ডে রেগুলার খেলালে হয়তো সেটা হতো না। ওইসব বানেগা ছিল, বানেগা ওয়াজ প্রেফার্ড এট দ্যাট টাইম। কিন্তু 22-এ কিন্তু স্কালোনির যে আপনার যদি প্ল্যানটা দেখি, 2-3 বছরের যে প্ল্যানটা উনি সাজিয়েছিলেন, তাতে কিন্তু হি ওয়াজ ভেরি মাচ ইঞ্জুরির কারণে শেষ মুহূর্তে বাদ পড়লেন এবং তার জায়গাটাই মানে ম্যাকালিস্টারকে তার জায়গায় নেওয়া হয়েছিল এবং তারপরে বাকিটুকু ইতিহাস। ম্যাকালিস্টার এত ভালো খেলেন, ম্যাকালিস্টার ফার্নান্দেজ পার্টনারশিপটা জমা গেল, দুজন ছিলেন। তো তার ফলে কিন্তু একদম উনি সিনের বাইরে চলে গেলেন, ওই পেরিফেরিয়াল ক্যারেক্টার। কিন্তু আসলে হি ইজ গুড এনাফ অলসো টু কম্পিট ইন দ্যাট লেভেল। এবং আজকে কিন্তু আমরা দেখলাম তার যে ইভেন কোপার ফাইনালে, আপনার মনে থাকতে পারে, কোপার ফাইনালেও কিন্তু যখন মেসি চলে গেলেন আর্জেন্টিনা, যে গোলটা হয়েছিল ফাইনালের গোলটা, তাতে কিন্তু উনি একটা কি রোল প্লে করেছিলেন, মানে অ্যাসিস্টটা তার ছিল, ভার্দেস বলটা উইন করলেন এবং ইত্যাদি ইত্যাদি। তো ফলে ওইটা হচ্ছে দেখার বিষয় ছিল। এবং হয় কি, ফুটবল আসলে আপনি লেগে থাকলে কখনো শেষ হয় না, সুযোগ দেয়, পুরনো স্মৃতি টেনে নেয়, এই ধরনের ঘটনা ঘটে আর কি। তো লসেন্সের ঘটনাটা এরকম। এবং দেখেন আরেকটা মজার জিনিস হচ্ছে, ফ্রি কিক মেসি নাই, পেনাল্টি মেসি নাই। তো তার ফলে খুব ন্যাচারালি আমাদের দেখার গিয়েছিল যে কে আমাদের লাউতারো মার্তিনেজেরটাও ইন্টারেস্টিং, যে কোপায় খুব ভালো খেলছে, টপ স্কোরার হচ্ছে, সব জায়গায় গোল করছে, ইন্টার মিলানে দারুণ করেছে, কিন্তু ওয়ার্ল্ড কাপে এসে গত ওয়ার্ল্ড কাপে কিন্তু সে খুব মেজারেবল ছিল। মানে গত ওয়ার্ল্ড কাপে খুব সহজ কিছু সুযোগ নষ্ট করেছেন। যদি গত ইয়াতে আলভারেজ স্টেপ আপ না করতো, তাহলে কিন্তু আর্জেন্টিনার জন্য খুবই ভয়ঙ্কর ছিল, কারণ তারও সেই তো মেন স্ট্রাইকার ছিল। তো যাই হোক, এইবার লাউতারো সেই কাঙ্ক্ষিত গোলটা, যদি এর মধ্যে একটা কী কন্ট্রিবিউশন ছিল, মানে গত ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা জিতেছে, আপনি দেখবেন ওয়ার্ল্ড কাপ জিততে হলে না সবার একটা কালেকটিভ এফোর্ট লাগে। যেমন গত ওয়ার্ল্ড কাপে কিন্তু কিচ্ছু করে লাউতারো, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টাই ব্রেকারের পেনাল্টি নেদারল্যান্ডসের সঙ্গে মনে থাকার কথা। তো আজকেই প্রথম ছিল অফিসিয়ালি লাউতারো গোল করলো, সেটা আর্জেন্টিনার একটা প্রাপ্তি। হয়তো গোল পেলে তার যে একটা মেন্টাল ব্লক তৈরি হয় কি, বড় প্লেয়ারদের যখন কোনো একটা টুর্নামেন্টে গোল পায় না, ওই টুর্নামেন্টে তার জন্য একটা ব্লক, সেটা কেটে গেল, সবাইকে দেখা হলো। এবং তারপর মেসি নেমে সবার যা দেখতে চাইছিলেন সেটা দেখিয়ে দিলেন। এক্স্যাক্টলি। এবং মেসির কথা তো অবশ্যই বলতেই হয়, টানা 7 বিশ্বকাপ ম্যাচে তিনি গোল করলেন, সমস্ত রেকর্ড ভেঙে গেল। একমাত্র ফুটবলার এই মুহূর্তে জর্জিনিয়া এবং জাফতে ছিলেন। মেসি আসলে কি করবেন, আরো কতগুলো ম্যাচে টানা আসলে দিস ফ্যান নেভার স্টপস, মানে সারপ্রাইজিং আছে। মানে সেটা হচ্ছে কি, আমি আজকে ভাবছিলাম যে মেসি সম্পর্কে, ওয়ার্ল্ড কাপ তো ছিল মেসির একটা বড় হার্ডল, যে ওয়ার্ল্ড কাপে মেসি পারে না, ন্যাশনাল ডে পারে না, এটা তো ছিল তার বিরুদ্ধে সারা জীবনের অভিযোগ। এবং দেখেন, পারে না যেটা এস্টাবলিশ হয়েছিল, কিন্তু সে যখন পিক ফর্মে, তার তো ক্যারিয়ারে আসলে সেরা সময়টা 2004-05 সিজনে শুরু করলেও 8 থেকে 12, মানে গার্দিওলার সময়টা যখন বার্সেলোনা ছিল, টানা 4টা ব্যালন ডিওর জিতেছেন, অল দিস। কিন্তু দেখেন সেই সময় যে ওয়ার্ল্ড কাপ 2010, যখন তার এইবারের মতো পারফর্ম করার কথা, তখন মনেই হচ্ছিল যে এভরি ম্যাচে সে গোল করবে, হ্যাট্রিক করবে, এরকম অবস্থা। সেইবার মেসি 5টা ম্যাচে কোনো গোল পায় নাই।
তো যাক, এটা নিয়ে ম্যারাডোনার অবশ্যই ইন্টারেস্টিং একটা পয়েন্ট আছে। ম্যারাডোনাকে জিজ্ঞেস করা হয়েছিল মেসি তো গোল পায় নাই, বলতে না সে গোল পায় না, কিন্তু সে গোলকিপারদের স্টার বানিয়েছে, কারণ তার এগেনস্টে কিন্তু গোলকিপারও সেরা পারফর্ম করেছে এবার। আপনার মনে আছে ফার্স্ট ম্যাচেই ভিনসেন্ট ইনিয়েমান, নাইজেরিয়ার গোলকিপার, আমি ওয়ার্ল্ড কাপে কভার করেছিলাম, তাই কোড রিমেম্বার, অসাধারণ সব শট, এরকম লং রেঞ্জের শট, ড্রিবল, ইনিমাটকে ইনিমে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন নাইজেরিয়ার গোলরক্ষক। এবং পরে আরেকটা গোল হয়েছিল যে মেসি মেরেছেন, বারে লেগে আরেকজনের ইয়েতে লেগে এসছে, সেইটা পর্যন্ত হচ্ছে কে যেন গোল করেছিলেন, অন্য একজন গোল করেছিলেন। সো ইনডিরেক্টলি সবগুলোতে অবদান থাকে, তাই সেগুলো এইটা হচ্ছে ফুটবলে আমি মনে করি ফুটবল যে অনিশ্চিত, এবং সে যে আসলে আমাদের সব কিছু চিন্তার বাইরে ফুটবল মাঝে মধ্যে এই শক্তিটা দেখাতে চায়, এবং মেসির 2010-এ ব্যর্থতা এরকম। এবার 2022-এ কিন্তু হি ওয়াজ অলমোস্ট, আমরা ভেবেছিলাম শেষ বিশ্বকাপ বিদায় নিতে এসছেন, 22টা তাই ছিল, সেখানে উনি ফিরে আসলেন। আর এইবার তো আসলে অ্যামেজিং, মানে দেখেন আপনি যে মেসি গোল করতে পারেন ওয়ার্ল্ড কাপে, তার ইয়াতে কি বিশ্বকাপে টানা 7টা ম্যাচে গোল করে, এটা তার রেকর্ড, সর্বোচ্চ গোল তার। এবং মিনিমোর আজকে সম্ভবত ইয়েটা হয়েছে, ডি বক্সের বাইরে থেকে 5টা ছিল রিভেলিনোর সঙ্গে ইকুয়াল ছিল, এটা আজকে তো ফ্রি কিকও খুব ক্লোজ, জুরিনহোরও খুব ক্লোজ, 6টা গোল দরকার, 6টা গোল একেবারে অল টাইম মানে সেকেন্ড পজিশনে চলে এসেছে বোধহয় এক এক বই। তো মানে দ্যার আর মেনি থিংস হ্যাপেনিং, মানে এটা আমি মনে করি যে আমাদের যে চিন্তা যেখানে শেষ, আসলে মেসিকে নিয়ে বোধহয় আমাদের যে আমরা যতটা ভাবি, সর্বোচ্চ ভাবনা থাকে না একজন প্লেয়ারকে নিয়ে, যে সে এই করবে এই করবে, ওই ভাবনাটাও আসলে এখন আমাদের স্টপ করে শুরু দেখা উচিত যে আসলে কত দূর যায় তিনি যেতে পারেন। যেই 3টা গোল এসেছে আর্জেন্টিনার, 3টি স্পট কিক থেকে, কিছুটা অ্যালার্মিং মনে হচ্ছে কিনা? আপনি বলছিলেন যে লতারো মার্তিনেজ তিনি যদিও পেনাল্টি থেকে গোলটি পেয়েছেন, তারপরও আলভারেজের কথা বলতে হয়, মার্তিনেজের কথা বলতে হয়, মেসি বাদে যারা একেবারে স্ট্রাইকার পজিশনে খেলছেন তারা কিন্তু এখনো পর্যন্ত সেভাবে গোল পাচ্ছেন না। কিছুটা অ্যালার্মিং কিনা? কিছুটা অ্যালার্মিং এই অর্থে যে আমরা যদি চিন্তা করি, গোল হচ্ছে 6টা গোল, 6টা মেসি, এর বাইরে যে 2টো গোল, এই 2টো হচ্ছে ওপেন প্লে থেকে না, তো সেটা তো আসলে একটা চিন্তার বিষয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে গত ম্যাচে আলভারেজ, আমি এখন পর্যন্ত আলভারেজের ইয়েটা আমরা দেখতে পাচ্ছি না, আলভারেজ গত বিশ্বকাপে তাকে যেভাবে দেখেছি, এবং গত ম্যাচে খুবই ওপেন চান্সও মিস করেছেন। তো আসলে বিষয়টা হচ্ছে কি, আমার যেটা মনে হচ্ছে আজকের ম্যাচটা তো আর অত সিরিয়াসলি, যেহেতু মূল টিমটা খেলা নাই, দুটো ম্যাচে আলভারেজদের ভূমিকাটা একটু অন্য ভূমিকা তারা পালন করেছেন বলে আমার মনে হয়েছে। আমি জানি না, হয়তো মেসি কেন্দ্রিক, যেমন দেখেন এই আলমাদা যে ইয়ে করে দিল, ডামি করলো, আলভারেজরা কিন্তু ডিফেন্ডারদের আসলে মানে ইয়ে করে নিয়ে যাওয়া, সরিয়ে নিয়ে যাওয়ার কাজটা করেছেন ডিফেন্ডারদের, মানে সেই কাজটুকু অনেক বেশি তারা করছেন যাতে মেসি ফ্রি হন। এবং সম্ভবত এমন হয়ে থাকতে পারে, আমি কিছু কিছু আর্জেন্টিনাতে পড়েছি, যেহেতু মেসি আমেরিকায়, এবং হচ্ছে মেসি একটা লং রেঞ্জ শট, এবং এবার বলের যে অ্যারোডাইনামিক্স, তাতে কিন্তু শর্ট এবং লেট সার্ভিং, ফলে ওইটা অনেক কাজ করছে, ফলে মেসির জন্য হয়তো স্কোরিং জায়গায় মেসিকে বল দিলে সেটা অনেক বেশি টিমের জন্য কার্যকর হবে, এরকম হয়ে থাকতে পারে। কারণ স্কালোনি কিন্তু আসলে মাস্টার টেকনিশিয়ান, তার সব কিছুই আসলে অপোনেন্ট চিন্তা করে, পজিশন চিন্তা করে করা হয়, যেটা খালি চোখে আমরা ধরতে পারি না, মানে একটা অর্গানাইজডলি ডিসঅর্গানাইজড এরকম একটা বিষয় আর কি। এবং তার প্রতিটা ম্যাচে প্রতিটা স্পেল ধরে ধরে আসলে টেকনিক্যাল থিঙ্কিং থাকে, ফলে এরকমও হয়ে থাকতে পারে। কারণ আমরা কিন্তু দেখি, আমরা দেখবেন মেসি ইউজুয়ালি কী হয়, মেসি তো এরকম করা হয়, নাম্বার 10 থেকে, এখনও নাম্বার 10 ওই পজিশনে খেলছে, কিন্তু রাইট উইং দেওয়া স্টার্ট করে, কিন্তু এখন আমরা অনেক সেন্ট্রাল পজিশনে মেসিকে দেখতে পাচ্ছি। আজকেও তিনি নামার পরে মধ্য মাঠেই তাকে সেন্ট্রাল পজিশনে, স্কোরিং পজিশনে, তখন আলভারেজ বা মার্তিনেজরা সেকেন্ড এসে করছেন। কিন্তু ইউজুয়ালি হওয়ার কথা যে আলভারেজ মার্তিনেজ হচ্ছে মোর নাম্বার 9, তারা সেন্ট্রাল পজিশনে থাকবে, মেসি ক্রিয়েট করবে, এরকম হয়। মেসি এখনও পেছনে আসছে, ফির প্লে করছে, কিন্তু মোর সেন্ট্রিক পজিশনটাকে ফোকাসড, এই জায়গাটা এটা হচ্ছে ডিফেন্ডারদেরকে হয়তো এই আলভারেজ এবং মার্তিনেজ তারা সাপোর্টিং রানিংয়ে ডিফেন্ডারদেরকে আসলে মনোযোগ ডাইভার্ট করা বা ডিফেন্ডারদের সরিয়ে নিয়ে যাওয়া, যেটা আমরা কিন্তু দেখেছি মেসি যে আলজেরিয়া এবং ইয়ার মধ্যে যে 2টা গোল পেল, আপনি দেখবেন যে কিন্তু ডিফেন্ডাররাও কিন্তু কনফিউজ, তারা কিন্তু স্পেস ক্রিয়েট হয়ে গেছে, এবং লো ব্লক করার পরও কিন্তু সেটা মেসির কাছ থেকে খুবই সম্ভব। আমরা পরবর্তী কেপ ভার্দে ম্যাচে খুব স্বাভাবিকভাবে আমরা ধারণা করে নিতেই পারি যে একেবারে লো ব্লকে খেলা হবে, যেমনটা খেলেছে। আমার মনে হচ্ছে ঠিক বিষয়টা এরকম থাকবে না, আমার ধারণা নকআউটে ঠিক, যেহেতু এই জিনিসটা একটু ওপেন হয়ে গেছে, এই জিনিসটা কিন্তু মোটামুটি এটা খুব এক্সপেক্টেড ছিল না, মেসি যে মোর সেন্টার পজিশনে, মোর 9 পজিশনে মেসি থাকবে, মোর স্কোরিং পজিশনে মেসি মিট করবে বল, এইটা আসলে কেউ ধারণা করে না, এটা কিন্তু গত ওয়ার্ল্ড কাপে ছিল না। আপনার মোর কিন্তু আলভারেজের কাছেই ইয়ে যেত, মেসি কিন্তু হয়তো মানে এই ওয়ার্ল্ড কাপে দেখেন মেসি 3টা ম্যাচ হয়েছে, খুবই রেয়ার, এটাও বোধহয় হতে পারে যে পরপর 3টা ম্যাচে মেসির কোনো অ্যাসিস্ট নাই, কোনো অ্যাসিস্ট নাই, এখন অ্যাসিস্ট থাকবে কি, সে নিজেই তো গোল করছে। তো আমার মনে হয় এটা যেহেতু নোন হয়ে গেছে, ফলে হি হ্যাজ এ প্ল্যান বি, এবং ইউ ক্যান ট্রাস্ট
স্কালোনি। আমরা যত কিছু বলি মেসির এই সাফল্য এই সব কিছুর পিছনে একেবারে একটা ভিন্ন চরিত্রে আমরা হয়তো দেখতে পারি। আমরা মেইন মাস্টার হচ্ছে আসলে স্কালোনি। এক্স্যাক্টলি। মোহন ভাই, রাউন্ড অফ 32টা তো একেবারেই কনফার্ম হয়ে গেছে। আমরা একটু দেখে নিতে চাই রাউন্ড অফ 32টা। যদিও এই ছবিতে আসলে রাউন্ড অফ 32 পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে না, তারপরও আমরা দেখতেই পাচ্ছি যে আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দির ম্যাচ রয়েছে 4 জুলাই। এছাড়াও ব্রাজিলের ম্যাচটা রয়েছে জাপানের সাথে। আমরা কাল রাতেই ব্রাজিল জাপানের ম্যাচটা রয়েছে। আর্জেন্টিনা কেপ ভার্দে, এইখান থেকে আমরা অনেকটা সবাই চাইবে কিংবা সবাই ধারণা করেও নিবে হয়তোবা যে আর্জেন্টিনা হয়তোবা উঠে যেতে পারে রাউন্ড অফ 16-এ। সেক্ষেত্রে থেকে মিশর অর্থাৎ ইজিপ্ট এবং অস্ট্রেলিয়ার সাথে কিন্তু গত বছর আমরা আর্জেন্টিনা দল কিন্তু রাউন্ড অফ 16 খেলেছে। এবং এটা নিয়ে অনেক কথা হচ্ছে যে রিগড হচ্ছে, অনেক ষড়যন্ত্র তত্ত্ব আসছে যে অনেক সুযোগ সুবিধা ফিফা আর্জেন্টিনাকে দিচ্ছে। আপনার কাছে কি মনে হয় এটা কতটুকু যুক্তিযুক্ত? দেখেন, এটা তো ফ্যানদের আলোচনা সেটা তো চলবেই। ফ্যানদের আলোচনা, নানা রকম তর্ক বিতর্ক হবে, এগুলো সিরিয়াসলি আমি মনে করি না এগুলো খুব সিরিয়াসলি নেওয়ার বিষয়। রেফারিং নিয়ে অনেক কথা হয়, কিন্তু এখন যেহেতু ভিআর আছে, অনেক রকম টেকনোলজি আছে, ফলে সেটাও আসলে খুব কিছু না। অনেক ক্ষেত্রে আমরা নানানভাবে দেখি, তর্ক করে, সেই তর্কগুলো ডাইমেনশন যোগ করে সমর্থকদের তো এক ধরনের যুক্তি থাকতে হয়। আর্জেন্টিনা 36 বছর ওয়ার্ল্ড কাপ জিতে নাই, তাদের সমর্থকরা তো বসে ছিল না। ব্রাজিল যে ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে 2002, আর্জেন্টিনা ফার্স্ট রাউন্ডে বিদায় নিয়েছে, কিন্তু আর্জেন্টিনার সমর্থকদের ওই সময় উচ্চকণ্ঠে শুনতে মনে হতো যে তারাই জিতেছে। তো সেম ঘটনা সমর্থকদের এই তীব্রতা ইত্যাদি থাকে। কিন্তু আমার কাছে মানে এগুলো তো সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। এবং আপনি দেখেন পর্তুগাল কিন্তু কোয়ার্টার ফাইনালে যদি উঠতো, সেক্ষেত্রে পর্তুগাল কিন্তু অপোনেন্ট হতে পারতো। সেক্ষেত্রে সেই জায়গাটা থেকে কলম্বিয়া হয়তোবা আমরা দেখতে পারি সেটা হতে পারে। তবে একটা জিনিস কিন্তু ঘটে, এখন দেখেন এরকম আছে, আবার যখন ম্যারাডোনার সময়টাতে কিন্তু আর্জেন্টিনা বা আর্জেন্টিনার সমর্থকদের এই ছিল যে ফিফা আর্জেন্টিনার বিরুদ্ধে 90 বিশ্বকাপে সেরকম কন্ট্রোভার্সিয়াল পেনাল্টি, 94-এ ম্যারাডোনার এই ঘটনা অ্যান্ড অল দিস। তো এখন হঠাৎ করে যে আর্জেন্টিনার বিরুদ্ধে ছিল, তখন আর্জেন্টিনার খুবই পাওয়ারফুল একজন লোক ছিলেন ফিফায়, হুলিও গ্রন্ডোনা, যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং দীর্ঘ সময় তিনি ছিলেন। তো সেই হিসেবে আসলে আর্জেন্টিনা তো মোর পাওয়ারফুল ছিল তখন। কাজে এটা আমার কাছে মনে হয় এটা সমর্থকদের বিষয়। কিন্তু আমি মনে করি এরকম তর্ক বিতর্ক আসলে হয়, এই তর্ক বিতর্কের ফাঁকে অনেক ইন্টারেস্টিং থিওরিও বেরোয়, অনেক রকম মজা আমরা দেখতে পাই, এবং সেটাও ফুটবলে আমার কাছে স্পাইস যোগ করে। আমি তাতে খুব দেখি না। কিন্তু একটা জিনিস আমাদের মানতে হবে, টপ প্লেয়াররা এক ধরনের কিন্তু মনোযোগ একটু বেশি পায়, দ্যাট ইজ কিছুটা হলেও সুযোগ পায়, এটা পাবেই টপ প্লেয়ার বা টপ টিম। এটা খুব স্বাভাবিক। আপনি দেখবেন যে এখন 50-50 চান্স থাকে, তখন টপ প্লেয়ার দিকে যায়, এবং স্পেশালি সে যদি ফরওয়ার্ড হয় তো খুব ন্যাচারালি সে একটু বেশি পায়। কারণ এখন ফুটবলের যে রুল বা ফুটবলের যাবতীয় চিন্তাই হচ্ছে কিন্তু এই ফরওয়ার্ডদের প্রোটেকশন দেওয়া, গোল বাড়ানো, যেটা এই ওয়ার্ল্ড কাপে বাড়ছেও বটে। ওই যে আস্তে আস্তে যত চেঞ্জ হয়েছে গত 15 বছরে, সব দেখবেন যে ডিফেন্ডারদের বিরুদ্ধে ফরওয়ার্ডদের পক্ষে, গোলের পক্ষে গোল বাড়ে। কারণ ফিফা কিন্তু একসময় 90 ওয়ার্ল্ড কাপে মানে ডিফেন্সিভ হতে হতে আগেও হয়েছে, কিন্তু আমরা যদি রিসেন্ট পাস্টে দেখি 90 বিশ্বকাপে গোল সংখ্যা খুবই কমে গিয়েছিল, এবং তখন কিন্তু নতুনভাবে ভাবা ছিল। এবং 94-এ যখন ওয়ার্ল্ড কাপটা হয় আমেরিকায়, তখন কিন্তু আমেরিকানরা তো আপনি জানেন যে তারা ফুটবলকে সকার বলে, এবং তাদের প্রেফারেন্স লিস্টে নাই। তাদের প্রেফারেন্স লিস্টে হচ্ছে বেসবল তাদের সবচেয়ে পপুলার, MLB, দেন বাস্কেটবল, আমেরিকান ফুটবল তাদের সবচেয়ে, NFL সবচেয়ে প্রিয়, তারপর বাস্কেটবল। তো ওগুলো অনেক অ্যাকশন প্যাকড, গোল হচ্ছে, পয়েন্ট হচ্ছে, স্কোর হচ্ছে। কিন্তু ফুটবলে তারা জানলো যে 1-2 গোল হয়, তখন তাদের দিক থেকে একটা পয়েন্ট ছিল যে করো, ফুটবলের গোলবারটা বড় করা যায় কিনা, 4টা ভাগ করা যায় কিনা, এটা নিয়ে কিন্তু তারা ডিসকাশন হয়েছিল। এবং মজাটা দেখেন, অনেক বছর পরে আমার মনে হচ্ছে আসলে তো তাই হলো। আমি জানি না যে এর পিছনে কীভাবে হয়েছে, এই যে হাইড্রেশন ব্রেকটা, এটার তো কোনো দরকার নেই ওই রকম একদম কন্ডিশন ছাড়া, কিন্তু এটা রেগুলার ফিচার হয়ে গেছে। এটাও কিন্তু এক ধরনের ব্রেক, এবং ফুটবলের জন্য এটা ভালো কিছু না। ইভেন বল, আমার প্রথম দিন থেকে আমার মনে হচ্ছিল যে আই ওয়াজ আস্কিং মাই কলিগস যে আমার মনে হচ্ছে বলের পেসটা অনেক বেশি, এবং বলের পেসটা বেশি, সিম এবং তার ইয়েটা এমনভাবে করা হয়েছে যে গোলকিপারের জন্য অনেক ডিফিকাল্ট। যদিও কিছু কিছু গোলকিপার খুব অসাধারণ পারফর্ম করেছেন, এবং লং রান যে গোলের কথা বলছিলেন, আজই কিন্তু সেই গোলের রেকর্ডটা মানে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি গোল ইতিমধ্যেই হয়ে গেছে। যদিও দল সংখ্যা বেশি হওয়ার কারণে সেটা একটা অন্যতম কারণ হতে পারে, সেটা হচ্ছে। কিন্তু অ্যাভারেজ, আমরা দল সংখ্যা অ্যাভারেজ ম্যাচের গোলের 3-এর বেশি, এবং দূরপাল্লার শট মানেই কিন্তু আপনি দেখেন মনে হচ্ছে দূরপাল্লার শটে কিন্তু গোল, ডিবক্সের বাইরে থেকে গোল, বা এটা কয়টা হয় আপনি ইউরোপিয়ান ক্লাব লিগে দেখবেন 3-4টা ম্যাচে একটা এরকম দেখার মতো গোল হয়, এবং মারলেই গোল হচ্ছে, এবং গোলকিপাররা খাচ্ছেন। তো এই সব কিছুই করা হচ্ছে, হয় গোলের বাড়ানোর জন্য, গোল বাড়ছে, এটা ভালো, ম্যাচগুলো এক্সাইটিং হচ্ছে। আমি বরং মনে করি এই ওয়ার্ল্ড কাপটা 48 টিমের কারণে আমাদের কনফিউশন ছিল যে প্রচুর ওয়ান সাইডেড ম্যাচ হবে, সেটা কিন্তু হয় নাই। ব্রাদার এই কঙ্গো, তারপর ইরান,
তারপর হচ্ছে কেপ ভার্দে, এরা বরং আমাদের চমকে দিয়েছে। এবং খুব রেয়ারলি 2-3টা ম্যাচ ছাড়া কিন্তু আপনি দেখবেন যে সেরকম ম্যাচ হয় না, এক্সাইটিং ম্যাচ হয়েছে, অনেকগুলো এক্সাইটিং ম্যাচ হয়েছে। ফলে 48 টিমের নিয়ে আমাদের যে সন্দেহটা ছিল এটা আসলে এবং ইতালির যিনি কোচ তিনি কিন্তু সমালোচনাই করেছিলেন যে আফ্রিকা থেকে এতগুলো দল কেন বিশ্বকাপে খেলছে, যেহেতু তার দল বাদ পড়েছে। সেই জায়গাটা থেকে সেটা কিন্তু ভুল বা মিথ্যা প্রমাণ কিন্তু ইতিমধ্যেই করতে সক্ষম হয়েছে। একটা হয় কি, ডেফিনেটলি মানে ইউরোপের দল ইতালি বাদ পড়েছে, কিন্তু এখন তো ইউরোপের দলও কম না, ইউরোপেও কিন্তু আপনি প্রায় কতটা আমি জানি না, অলমোস্ট প্রায়। তারপরও সাধারণত আফ্রিকার দলগুলো তো সেরকম ভাবে সুযোগ সুবিধার দিক থেকে বলুন কিংবা আপনি যদি কম্প্যারিজন করেন এই দলগুলা সেই জায়গাটা হয় কি ওয়ার্ল্ড কাপে আপনি দেখবেন তারা ভালো করে, কারণ কি ইউরোপের দলগুলো খেলে, তাদের প্লেয়ারদের এক্সপোজার আছে, লিগে খেলে, ন্যাশনাল টিমে তাদের কাছে অত বড় সুযোগ না, কিন্তু আফ্রিকার দলের কাছে অনেক বড় সুযোগ। কারণ এই দেখেন আফ্রিকার অন্তত 80% প্লেয়ারকে কিন্তু আমরা চিনি না, আমরা অন্য সময় দেখতে পাই না। ফলে বিশ্বমঞ্চে নিজেদের চেনানো, ইউরোপিয়ান ক্লাবদের অ্যাট্রাক্ট করা ফর প্রফেশনালি, ইমোশনালি অ্যান্ড প্রফেশনালি, প্লাস হচ্ছে ওই দেশগুলো জানেন নানান বঞ্চিত হওয়ার কারণে ফুটবল মাঠটা কিন্তু তারা নিজেদের চেনানো জলদমন করে। ইউরোপিয়ানদের ক্ষেত্রে সেটা না, বিকজ দেয়ার নোন, ইউরোপের সবগুলো দেশকে আমরা চিনি। তো আফ্রিকানরা নানাভাবে ইমোশনালি, প্রফেশনালি এবং তাদের একসঙ্গে জাতিগত আবেদন থাকে, ফলে অ্যাটাচমেন্টটা অনেক বেশি থাকে। আরেকটা জিনিস ঘটে, সেটা হচ্ছে এরা কিন্তু তাদের ক্লাবে কেউ এত বড় ফিগার না, হয়তো যারা ইউরোপ তাদের দেশে খেলেন ইউরোপিয়ান, কিন্তু তারা দেখবেন যে ছোট ফ্রেঞ্চ লিগে হয়তো ছোট দলে খেলছেন, চ্যাম্পিয়নশিপে খেলছেন, এরকম মোস্ট কেসেস। তো ফলে হয় কি তারা অত বেশি ক্লাবে প্রেশার নিতে হয় না, কিন্তু টপ ইউরোপের প্লেয়াররা সারা বছর ক্লাবে প্রেশার নেয়, নিয়ে এই সময়টা অন্যান্য বছরের, এখন তো ওয়ার্ল্ড কাপ হচ্ছে, অন্য সময় কিন্তু এই সময় থাকে ছুটি, মানে মেতে সিজন, এপ্রিল মেতে সিজন শেষ হওয়ার পর আগস্ট পর্যন্ত 3 মাস তারা ছুটিতে থাকে, ওই 9 মাস কাটানোর জন্য। ফলে তারা কিন্তু ক্লান্ত থাকে, তারা প্রেশার নেয়, ক্লান্ত থাকে। এবং মাঝখানে দেখেন এই ওয়ার্ল্ড কাপে আরেকটা মজা জিনিস আমি বলতে ভুলে গেছি, মাঝখানে কিন্তু এরকম হয়েছিল যে বিশ্বকাপে টপ প্লেয়াররা পারফর্ম করতো না, টপ প্লেয়ার দেখা গেলো যে এভারেজ প্লেয়ার পারফর্ম করছে, কারণ টপ প্লেয়াররা ক্লাবে এত স্ট্রেস নিত, এত ম্যাচ খেলতে হতো, পারতো না, এটা কথা উঠেছিল। এবং আমার মনে আছে 2010 ওয়ার্ল্ড কাপে ম্যারাডোনাকে একটা প্রশ্ন করা ছিল, আমি প্রেস কনফারেন্সে ছিলাম, যে তাকে স্পেনিশ, যে ডিয়েগো আপনাদের সময়ে ওয়ার্ল্ড কাপের টপ প্লেয়াররা ভালো করতো, কিন্তু এখন আর টপ প্লেয়াররা ভালো করে না, কারণ কি? তো যাই হোক ম্যারাডোনা উত্তর দিয়েছিলেন, ম্যারাডোনা বলেছিলেন এরকম অনেক কারণের কথা বলেছিলেন তিনি। তো এবার কিন্তু আপনি দেখেন টপ প্লেয়াররা সবাই ভালো করছে, তার মানে টপ প্লেয়াররা নিজেরাও কিন্তু নিজেদের মতো করে একটা প্রিপারেশন, মেন্টাল প্রিপারেশন, সেটা কিন্তু বিশ্বকাপের যেই জৌলুসটা সেটা কিন্তু আরো বাড়িয়ে দিয়েছে। আমরা আরো কয়েকটা ম্যাচ হয়েছে, গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা ম্যাচ হয়েছে। পর্তুগাল কলম্বিয়া একটা হাই ভোল্টেজ ম্যাচ ছিল, এছাড়াও আলজেরিয়া অস্ট্রিয়া ম্যাচটাকেও গুরুত্ব দিতেই হবে, যেহেতু এই ম্যাচের মাধ্যমে আসলে ইরান দলটা বাদ পড়েছে। আমরা সেই ম্যাচগুলো নিয়ে আলোচনা করবো। ছোট্ট একটা বিরতি সময় হয়ে গেল ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, কিছুক্ষণের মধ্যে দেখছি। দর্শক, ফিল্ম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমরা আলোচনা করছি আজকে যে কয়টি ম্যাচ হয়েছে সেগুলো নিয়ে, এবং রাউন্ড অফ 32 আসলে সমীকরণটা কেমন হতে পারে সেটা নিয়ে। মাউন্ট ভাই, পর্তুগালেরও ম্যাচ ছিল, যেটা বলছিলাম, কলম্বিয়া পর্তুগাল। এই ম্যাচে রোনালদোর খেলা আপনি কেমন দেখলেন? এবং রোনালদো যেভাবে বলছিলেন যে আই এম ব্যাক সেকেন্ড ম্যাচে, এই ম্যাচটাতে এসে আবার তার, আমি দেখলাম যে তার ওয়ার্ক রেটটা 6.2। দেখেন রোনালদো, এটা এখন একটা ইন্টারেস্টিং ইকুয়েশন। এক অর্থে রোনালদোর মতো মানে গ্রেট প্লেয়ার যখন থাকে একটা দলে, একটা দেশে, তার হিস্ট্রির বেস্ট প্লেয়ার বাই ফার, এবং তার এত অবদান, এত কন্ট্রিবিউশন, এত রকম স্কোরিং অ্যাবিলিটি, তো ফলে হয়েছে কি তাকে আসলে যখন যদি তিনি খেলতে চান এবং খেলার মধ্যে থাকেন, তাকে তো আসলে ধরে রাখতে হবে, ধরে রাখতে 11-এ রাখতে হবে। এবং গত ওয়ার্ল্ড কাপে কিন্তু কোচ কি নামটা সান্তোস কিন্তু তাকে ওই জায়গাটা করেছিলেন, চ্যালেঞ্জ করেছিলেন, এবং সেটা নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি হয়েছে, এবং আসলে নিজেই থাকতে পারেননি। এবং তারপর মার্টিনেজ এসে এক ধরনের পপুলার যে জায়গা সেটা উনি ফলো করেছেন। গত ওয়ার্ল্ড কাপে যেরকম হয়েছিল তাদের মনেই হয় না যে 4 বছর পর রোনালদোকে আসলে মানে পর্তুগাল দলে থাকবেন। রোনালদো আছেন, থাকার ফলে যেটা হচ্ছে আছেন, খেলছেন, এবং তিনি কিছু গোলও করছেন এবং করবেন। কিন্তু প্রবলেমটা হলো যে পর্তুগাল দল যদি আপনি চিন্তা করেন, অসাধারণ দল, কিন্তু মানে মিডফিল্ড তো আমি মনে হয় যে ওয়ার্ল্ডের সেরা মিডফিল্ডই হয়তো তাদের, ইভেন ডিফেন্সও অসাধারণ ডিফেন্স। সব কিছু মিলিয়ে তো ওইখানে ওই দলটার সঙ্গে পেস, রোনালদোর বয়সের কারণে রোনালদোর যে পেসের ঘাটতি, কারণ এখন হচ্ছে কি দলে তো অনেক কিছু করতে হয়, প্রেস শুরু করতে হয় টপ থেকে, ট্র্যাক ব্যাক করতে হয়, মানে এরকম সেই পেসের সাথে তিনি মানিয়ে চলতে পারছেন না বলে আমাদের মনে হচ্ছে, বা সেটার কারণেই আসলে এই জন্য আমার মনে হয় যে হয়তো পর্তুগাল মনে করে যে তারপরে তার গ্রেটনেসের কারণে যেহেতু স্কোর করার ক্ষমতা আছে যেগুলো, ফলে কিন্তু এজ এ হোল টিমের শেপটা আমার মনে হয় যে টিমের যে শেপটাতে থাকতে পারতো। কারণ পর্তুগালের কিন্তু শক্তি দিকে আমরা কিন্তু, আমি কিন্তু মনে করি যে প্লেয়ার টু প্লেয়ার চিন্তা করলে ফ্রান্স বা ইংল্যান্ড, মানে
এদের মতোই আসলে প্লেয়ার টু প্লেয়ার কাছাকাছি মানের হওয়ার কথা ইউরোপিয়ান ফুটবলে তাদের প্লেয়ারদের, যে সেই জায়গায় রোনালদো আসলে একই সঙ্গে অ্যাসেট এবং একই সঙ্গে বার্ডেন। এখন এটাকে ব্যালেন্স করা তুলনামূলক হয়তো দুর্বল দল যেদের মধ্যে অনেক চান্স ক্রিয়েট হবে সেগুলো এগেনস্টে রোনালদো গোল করবেন তুলনামূলক, কিন্তু টাফ টিমের এগেনস্টে আসলে তখন রোনালদো একই অ্যাসেট হবে। রোনালদো যখন উজবেকিস্তানের সঙ্গে ম্যাচে স্কোর করবেন, যেহেতু তাদের টেকটিক্যাল ইয়েটা অত তীব্র না, টেকটিক্যাল কী বলা যায় আন্ডারস্ট্যান্ডিং বা তাদের ওইরকম না, ফিজিক্যালিটি হয়তো না, কিন্তু ইউরোপিয়ান টপ টিম যেটা অস্ট্রিয়ার সঙ্গে করেছেন সেটা টপ টিম মানে মিড লেভেলের টিম, ফিজিক্যাল টিম। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে মামুন ভাই, আমি জাস্ট একটা প্রশ্নটা নিয়ে নিতে চাই যে আজকে আলজেরিয়া এবং অস্ট্রিয়া ম্যাচ, এই ম্যাচ থেকে যদি কোনো ফল আসতো, অর্থাৎ কেউ যদি জিততো, সেক্ষেত্রে ইরানের একটা সম্ভাবনা ছিল, সেই ম্যাচটা শেষ মুহূর্তে এসে 3-3 গোলে ড্র হয়েছে। খুবই হার্ট ব্রেকিং, ইরানের জন্য খুব হার্ট ব্রেকিং, কারণ তাদের এত লড়াই করতে হয়েছে এবং লড়াই করে দেখেন একটা দল অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় ফাইট করেছে, তারপরও মানে জাস্ট চুল পরিমাণ, মানে এটা ভাবেই জানে যে গোলটা হলো। প্রথমত আসলে রুলের কারণে প্রথমে লোকজন ভেবেছিল এটা ভুল, কিন্তু আসলে ঠিকই আছে, কিন্তু খুবই সামান্য। তারপর আজকেও দেখেন ওই গোলটা না হলে তো ইরান ওঠে 96 মিনিটে। তো এটা যেটা হয়েছে, ওই দুই দল আমার কাছে মনে হচ্ছে তারাও আসলে স্পেনকে, তাদের ইকুয়েশন ছিল আলজেরিয়া স্পেনকে এড়াতেই চেয়েছে, এবং ওয়ার্ল্ড কাপে এরকম হয়, জার্মানি অস্ট্রিয়া একবার গোল শূন্য ড্র করে আলজেরিয়াকে বিদায় করেছিল 82 ওয়ার্ল্ড কাপে অল দিস। তো যাই হোক, ইরানের জন্য খুবই দুঃখজনক, কিন্তু আমার কাছে মনে হয় ইরান যে খেলাটা খেলেছে, যে শক্তি দেখিয়েছে, মাঠে তার প্রকাশ দেখিয়েছে, ইরানের খেলার মধ্যে ফুটবলের সঙ্গে অন্য একটা শক্তির প্রকাশ আমরা দেখতে পাই, সেটাও ফুটবলের মাত্রা যোগ করে। আমার কাছে মনে হয় ইরান আসলে দেশের যে অবস্থা প্রশংসার যোগ্য, অবশ্যই প্রশংসার যোগ্য। ইরানকে শুভকামনা থাকবে, নিশ্চয়ই তারা দারুণভাবে ঘুরে দাঁড়াবে এবং পরবর্তী বিশ্বকাপের জন্য অবশ্যই তাদের অপেক্ষা করতেই হবে। আমাদের প্রোগ্রাম একদমই শেষ, দর্শক বিদায় নিতে হচ্ছে ক্লেমন বিয়ন্ডা গ্যালারি থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।